রিমান্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদি সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। যখন একেবারে ছোট 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না, তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা একটি বড় ধরনের মামলা, নিঃসন্দেহে আলোচিত মামলা, রাজনৈতিক মামলা, এবং এই মামলায় যেভাবে ব্যাপকভাবে সাজা দেওয়া হয়েছিল নির্বিচারে, খেয়াল করেন লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ। আপনি কেন বলেন না, ওইটা কেন বলেন না? তো কোথাও না কোথাও আমরা যারা টুকিটাকি অন্তত কথা বলি, আসলে প্রত্যেককেই নানান ধরনের ঝামেলা পোহাইতে হয় সত্য নিউজ করার পরেও। আবার অনেক সময় আছে যে তথ্যে টুকিটাকি ভুল থাকার ফলে যখন কোনো নিউজ ক্রিয়েট হয়ে যায় বা এটা মিডিয়াতে চলে যায়, সেটার জন্য কিন্তু বিপদে পড়তে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। রিমান্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদি সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। লুৎফুজ্জামান বাবর 1991 সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের ৬ষ্ঠ এবং 2001 সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৮ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন, এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক বনে যান লুৎফুজ্জামান বাবর। তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ MS কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। আমি যখন একেবারে ছোট 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না, তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আব্বু মুক্তি পেল, আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে। আমাদের দ্বিতীয়ভাবে দেশ স্বাধীন হলো, পরিবর্তনের কারণে আমরা ন্যায় বিচারের আশা করেছি। হ্যাঁ,
আর এখন আব্বুকে পেয়ে অনেক খুশি, কে বাবাকে পেয়ে খুশি হবে না। তোমার নামটা বলো। দেখা হয় বাবার সাথে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একবার দেখা হয়েছে জেলে। কোন ক্লাসে পড়ো? এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। নামটা বলো তোমার। আমার নাম সাফা জুমায়না। তোমার বাবার নাম কি আর কি হয়েছে ঘটনা? বাবার নাম জাহাঙ্গীর আলম। আব্বুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য। আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম, আরেকটা আসামির নাম আর তার বাবার নামের সাথে মিল রয়েছে। এইভাবে করে আব্বুকে মানে ফাঁসিয়ে ধরা হয়েছে, তারপর আমরা ছাড়াতে পারিনি। আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি। আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়, আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। 1 মাস পরে আমরা আমার ভাইয়ার খোঁজ পাই। 1 মাস মতো আমরা হন্যে হয়ে খুঁজেও কোথাও আমার ভাইয়ার কোনো হদিস পাইনি। তারপরে এতদিন ধরে মামলা চলছে। আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো, কিন্তু 2018 সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাইনি। ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই, যে ঘটনাটা ঘটে 21শে আগস্টে, সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারাদিন বেচা কেনা করেছিল, সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। আপনারা এই মামলায় জজ মেয়ার নাটকের কথা শুনেছেন। এইটা আগের একটা ব্রিফিংয়ে আপনাদেরকে আমরা বলেছিলাম, এইটি ছিল দ্বিতীয় জজ মেয়ার নাটক। তাকে 4টা গ্রেপ্তারের তারিখ দেখানো হয়েছে। গ্রেপ্তার করে যেমনটি শুনেছেন 1 মাস তাকে গুম করে রেখেছিল এবং 5ই আগস্টের আগে একটা ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম এইটা ছিল দ্বিতীয় জজ মেয়ার নাটক। কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম, এই জাহাঙ্গীর আলমকে নামের ভুলের কারণে তাকে 17 বছর কন্ডেম সেলে থাকতে হয়েছে। পুলিশ সাক্ষী দিয়ে বলেছে তারা গ্রেপ্তার করেছে জাহাঙ্গীর আলম বদরকে, যার বাড়ি দোহার। এই জাহাঙ্গীর আলম বদর ছিল মুফতি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি। অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া, যিনি ল্যাব তোষকের একজন দোকানদার ছিল, সাক্ষী দিয়ে বলা হয়েছিল ঘটনার সময় তিনি কুষ্টিয়াতে ছিলেন। এরপরও অত্যন্ত অন্যায্যভাবে, অত্যন্ত অন্যায়ভাবে তাকে পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। 17 বছর তিনি এই কন্ডেম সেলে ছিলেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমার ডান পাশে যে মেয়েটি আপনারা দেখছেন, তার বয়স ছিল তখন 4 মাস। 4 মাস সময়ে তার অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় এবং এখন সে মুক্তি পেয়েছে। আজকে এই মেয়েটা খুশি, ন্যায় বিচার পেয়েছে। আমার বামে যে রয়েছেন তিনি জাহাঙ্গীর আলমের আপন বোন। তারা এতদিন ধরে এই ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। আজকে তারা ন্যায় বিচার পেয়েছে। সাংবাদিকতা বরাবরই একটা ডেঞ্জারাস পেশা। আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনারা হয়তো ভাবেন যে ভাই আপনি এই কথাটা এমনি বলেন না কেন, এইটা আপনি কেন বলেন না, ওইটা কেন বলেন না। তো কোথাও না কোথাও আমরা যারা টুকিটাকি অন্তত কথা বলি, আসলে প্রত্যেককেই নানান ধরনের ঝামেলা পোহাইতে হয় সত্য নিউজ করার পরেও। আবার অনেক সময় আছে যে তথ্যে টুকিটাকি ভুল থাকার ফলে যখন কোনো নিউজ ক্রিয়েট হয়ে যায় বা এটা মিডিয়াতে চলে যায়, সেটার জন্য কিন্তু বিপদে পড়তে হয়। তবে সাংবাদিক ইলিয়াস সাহেব গতকালকে তিনি যে নিউজটা করেছিলেন, সেই নিউজে সারা বাংলাদেশ কিন্তু তোলপাড়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, এর পাশাপাশি বিজিবি, আমাদের সশস্ত্র বাহিনী বিজিবি, এই দুইজন মানে আমাদের বিজিবির যে ডিপার্টমেন্ট আছে প্লাস আসিফ নজরুল, দুইজনই এই বিষয়টা নিয়ে কিন্তু 2টা বিবৃতি দিয়েছেন। তো আসিফ নজরুল সাহেব তিনি খুবই শান্ত ভাষায় বলার চেষ্টা করেছেন, কিন্তু বিজিবির বিষয়টা একটু আলাদা। কারণ সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটার মধ্যে
5ই আগস্ট পূর্ববর্তী সময়টাতে বা পরবর্তী সময়েও বিজিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন মহাকর্তৃপক্ষকে নিয়ে ওনার যে তথ্য ছিল সেটা সম্পর্কে বিজিবি একটা আপনার ব্রিফ করেছে। আমরা যদি একটু গণমাধ্যমকে বরাত দিয়ে বলি, আপনার সামাজিক মাধ্যমে সম্প্রতি বিজিবি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফের ভূমিকা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ভিত্তিহীন এবং মনগড়া এসব তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে বলছে বিজিবি। আসিফ নজরুল ইসলামও ঠিক একইভাবেই কিন্তু কথা বলেছেন। আবার ভিপি নুরের যে দল তারাও কিন্তু সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন, বলছেন যে আসিফ নজরুল স্যারের পাশে তারা থাকবেন। এবং এটা নিয়ে গতকালকে আসিফ নজরুল সাহেবও খুবই মানে রাগেন নাই, বা টেকনিক্যালি তিনি কথাগুলো বলছেন যে সাংবাদিক ইলিয়াস তিনি বেসিক্যালি ভুল এবং অপতথ্য ছড়াচ্ছেন যেগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই, বা এটা তার মন গড়া, এতটাই মন গড়া এবং অকল্পনীয় যেটা নিয়ে কথা বললেও আসলে উচিত না, এমনটাই বলছেন আসিফ নজরুল। তবে বিজিবি বলছে যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি চক্রকে এখানে সাংবাদিক ইলিয়াসই উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। দুঃখের বিষয়, বিজিবি এবং বিজিবির ডিজির নামে এই অপপ্রচারগুলোতে দাবি করা হচ্ছে যে বিজিবি প্রধান ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র এবং শিক্ষার্থী থেকে হত্যার মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এখানে আমরা দেখছি একটা তথ্য যেটা আসিফ নজরুল স্যারও কিন্তু বলতেন, এদেশে 26 লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করে, কিন্তু তিনি যখন এখন চাকরিতে আছেন, দায়িত্বে আছেন, কাউকে কিন্তু বের করতে পারেন না যে এই 26 লক্ষ রাতারাতি গেল কই। এই সকল বক্তব্য কিন্তু তিনি একসময় দিয়েছিলেন। তো যাই হোক, এখন তিনি ক্ষমতায় আছেন, কেন এই বিষয়টাকে অ্যাভয়েড করেন আই ডোন্ট নো। আচ্ছা, তো এখন সাংবাদিক ইলিয়াসও ঠিক এমন বক্তব্য দিয়েছেন যে এখানে ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। স্বাভাবিকভাবে এটা বিজিবির আত্মসম্মান বা বিজিবির কি বলে যে শৌর্য বীর্য সেটার বিপরীতে একটা গভীর একটা বক্তব্য। প্রকৃত সত্য তুলে ধরে পোস্টে আরও জানানো হয়, মানে বিজিবি বলছে যে ডিজি বিজিবির নির্দেশনায় আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে আন্দোলন দমন করার তথ্যটাও সম্পূর্ণ ভিত্তিহীন। 5ই আগস্ট বিজিবি মহাপরিচালকের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে 10,000 লোক মেরে ফেলা কিংবা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি বিষয়ে কোনো ধরনের কথাই হয়নি। 5ই আগস্ট সকাল থেকে ঢাকার প্রবেশদ্বারে বিজিবি ছাত্র জনতাকে সমর্থন করেছে। বিজিবির যে সদস্যরা অপেশাদার আচরণ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যেই বিজিবি নিয়েছে। এমনকি ফাইনালি বিজিবি বলছে এটা স্পষ্ট যে একটি স্বার্থান্বেষী মহল একটি ভিডিওকে কেন্দ্র করে বিজিবি এবং ডিজির সুনাম নষ্টের জন্য এ সকল অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। অপপ্রচারে কান্না দিয়ে সত্যের পক্ষে থাকতে, বিভ্রান্তি এড়াতে, যাচাই বাছাই করতে প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন। এমনকি বিজেপি বলছে দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করছে, ভবিষ্যতেও করে যাবে। তো বিজেপির ভূমিকাটাও আলোচনায় আসার একটা প্রধান ইস্যুটা ছিল ছাত্র জনতার আন্দোলনে সর্বশেষ সরকার যখন একদম টাইট সিচুয়েশনে গেল তখন কিন্তু মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং বিভিন্ন ফুটেজে বিজিবির কিছু কিছু সদস্যদের অ্যাক্টিভিটিস কিন্তু এগুলো অন ফুটেজে ছিল। এটা মিথ্যা বলার বা এটাকে আসলে অস্বীকার করারও কিন্তু সুযোগ নেই, কারণ এগুলো জনগণ দেখছে। তো বিজিবি বলছে তোমরা যেগুলো দেখছো বা জনগণ যেগুলো দেখছে, যে সকল বিজিবি সদস্যরা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনছি। ঘটছে সত্য, কিন্তু তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হয়েছে। কিন্তু মহাপরিচালক নিয়ে যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভিত্তিহীন এবং গুজব। আসলে এখন যখন এই লেভেলে একটা নিউজ হয়, সাংবাদিক ইলিয়াস যখন নিউজ করে, দেশের জনগণের একটা বড় অংশ এটা কিন্তু বিশ্বাস করে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা কি বলা হয় যে পজিটিভ নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়। তো এখন তো সরকারে আওয়ামী লীগ নেই, এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তো আসিফ নজরুল থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টাদের নিয়ে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ডক্টর কানক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। ইভেন সেনাপ্রধানও এই তালিকার মধ্যে ছিল। তো এই সকল বক্তব্যে স্বাভাবিকভাবে কোথাও না কোথাও যারা দায়িত্বশীল আছেন বা তাদের ডিপার্টমেন্ট এগুলাকে ফেস করতে হয়। জনগণের মধ্যে একটা সন্দেহমূলক অ্যাক্টিভিটিস তাদের সম্পর্কে তৈরি হয়। তো সেই জিনিসগুলোর কারণে
আমাদের বাহিনীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিন্তু এই বিষয়গুলোকে প্রটেস্ট করা হয়। কারণ সত্য মিথ্যা আসলে মনে হয় যে ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখলে মনে হয় যে আসলে মনে সত্য, আবার বিজিবির বক্তব্য শুনলে মনে না না বিজিবি তো এরকম করতে পারে না, বিজিবিরটা সত্য। জনগণ পড়ছে চিপায় আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এই মিডিয়া প্ল্যাটফর্মে বিশ্বাস করা বড় কঠিন হয়ে যায়। তো দেখা যাক এটার পরবর্তী 21 আগস্ট কি আসে। গ্রেনেড হামলা মামলা একটি বড় ধরনের মামলা, নিঃসন্দেহে আলোচিত মামলা, রাজনৈতিক মামলা, এবং এই মামলায় যেভাবে ব্যাপকভাবে সাজা দেওয়া হয়েছিল নির্বিচারে। খেয়াল করেন, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, একটা মামলায় 19 জনের মৃত্যুদণ্ড নজিরবিহীন। তারপরে তারেক রহমান সহ আরো বাকিদেরকে তেমন সংখ্যা যে যাবজ্জীবন কারাদণ্ড 19 জন, অন্যান্যদেরকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে যে ঘটনা তো সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঘটনাটা একেবারে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, এবং তখন নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সবই তো তাদের নিয়ন্ত্রণে তারা যেভাবে চেয়েছে সেভাবে করেছে, এবং সত্য ঘটনাটাকে মূল আসামি কারা জড়িত সেগুলো অনুসন্ধানের চেয়ে কিভাবে বিএনপির কে ফাঁসানো যায়, বিএনপির নেতা কর্মীদেরকে দণ্ড দেওয়া যায়, সেই উদ্দেশ্য ছিল। আল্লাহর রহমত যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তারা এখন মুক্ত হয়েছে। দেশ রূপান্তর একটি খবর দিয়েছে, প্রতিক্রিয়া, যে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার খালাসের খবর পেয়ে তার স্ত্রী কি প্রতিক্রিয়া জানিয়েছেন সেই নিয়ে একটি খবর দিয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান বলছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি, এই কারণে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রবিবার মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর তিনি ঢাকা পোস্টের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। বাবরের স্ত্রী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন। সত্যি এটা তো, এই শাসন যদি প্রলম্বিত হতো এই 5 বছরে, বোধহয় বিএনপির বহু মানুষকে একদম নিঃশেষ করে ফেলতো, আইনি প্রক্রিয়ায় আইনের বাইরে সবভাবে একেবারে শেষ করে ফেলতো। এটা কাকতালীয় ঘটনা যে এইভাবে পতন হবে, এটা তো কেউ কল্পনাও করতে পারেনি। আজ বেলা 12:15 দিকে বিচারপতি কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে। এর আগে 4 দিন আপিলের উপর শুনানি হয়। এটি দেখেন, এমন না যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো আর সমস্ত যা যা রায় দিয়েছিল বিএনপি সংশ্লিষ্ট সবাইকে একদম বাতিল করে দিল, কোয়াশ, যেটা শেখ হাসিনা তার নিজের মামলাগুলোর ক্ষেত্রে করেছে, তেমনটা কিন্তু করেনি। তারা আইনগতভাবে এটা মোকাবেলা করে এটাকে বাতিল করিয়েছে। এখানে এই জন্য 4 দিন আপিলের উপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটা ধার্য ছিল। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী SM শাহজাহান এবং আইনজীবী মোহাম্মদ শিশু মনির। তারা এই মামলা শুরু থেকে আসামির পক্ষে মামলা করেছেন। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল সহ বাকিরা ছিলেন। যাই হোক, এখন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী প্রতিক্রিয়া দিয়েছেন, এবং এটা নিশ্চয়ই সবচেয়ে বড় কথা হলো যে এখন বিএনপির যে মূল কাণ্ডারি তারেক রহমান, তিনি বেঁচে গেলেন, এবং তিনি এখন তার বাংলাদেশে আসার ক্ষেত্রে আর কোনো বাধা সম্ভবত আর নেই। টুকটাক কিছু মামলা থাকতে পারে, মামলা তো কোনো শেষ নেই, সেগুলো আর বড় কোনো মামলা না। মূল টেনশন ছিল যে এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, তো সেইখান থেকে নিষ্কৃতি পেয়ে গেছে। ফলে বিএনপির জন্য একটা বিশাল একটা বলা যায় আনন্দের খবর, খুশির খবর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে বলবেন, আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।